আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডনে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত, আয়োজন পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। সিডনিতে নারী ফুটবল কভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের সংবর্ধনা, ট্রাইবের উদ্যোগে অনুষ্ঠানে নারী ফুটবলের প্রশংসা। এবং সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আশ্বাস। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। যুক্তরাজ্যে ল্যাম্প চ্যারিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিবুল আলম, সঞ্চালনা করেন মিনহাজ খান। এ সময় উপস্থিত ছিলেন ইমরান অ্যান্ড কো সলিসিটরের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইমরান হোসেন, উম্মা অ্যাপিলের ফাউন্ডার আব্দুল আলিম মুসা। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার আবদুল্লাহ নাজিমউদ্দিন, ল্যাম্পের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ এবং সিটি গেট অ্যাকাউন্ট্যান্টসের ম্যানেজিং ডিরেক্টর রাশেদ আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। লন্ডনে অনুষ্ঠিত হয়েছে গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল। এতে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনদের সরব উপস্থিতি ছিল। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। লন্ডনে প্রতিষ্ঠিত বিয়ানীবাজার উপজেলার গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইউকের আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের ব্রিকলেনের ক্যাফে গ্রিল রেস্টুরেন্টে সংগঠনের সিনিয়র সহ সভাপতি হেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলটিতে সঞ্চালনা করেন সেক্রেটারি অ্যাডভোকেট জয়নুল ইসলাম চৌধুরী। এ সময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্রীড়া সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী শাহেদ। I feel absolutely privileged to be here at the Greater Charkhay Development Association. Today's Iftar Mahfil has been a very great. This association is working hard for the needy people in Bangladesh and working for the community in here. চারখাই ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের আজকের এই ইফতার খুব ভালো লাগছে। চারখাই এলাকার অনেক মানুষ এখানে আসছেন এবং আমরা একে অন্যের সাথে মিলিত হয়েছি। আজকের এই চারখাই ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামীতে আমাদের এই ধরনের অনুষ্ঠান চলমান থাকবে। সবাইকে আসার জন্য ধন্যবাদ। আইসন সবাই আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাইলাম। ভবিষ্যতে আমরা আরো বড় আকারে করবো, আপনারা বেশি করে আইবা। ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডব্রিজ বারা এর কাউন্সিলর সাইদা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আহবাব মিয়া, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের প্রেসিডেন্ট ওহিদ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি নিয়াজ চৌধুরী, সাবেক ডেপুটি মেয়র শাহিদ আলী, রাজনীতিক সৈয়দ বদরুল হক এনাম, সংগঠনের উপদেষ্টা শাহাবুদ্দিন, সোহেল আহমদ চৌধুরী, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ প্রফেসর শহীদুল ইসলাম চৌধুরী সহ জাবেদ চৌধুরী, রফিক উদ্দিন, মোহাম্মদ গনি, সুমন চৌধুরী, মোহাম্মদ জিবার হোসেন, সুমন আহমদ, শামীম চৌধুরী, রাফি খান, আলী শাহজাহান লস্কর, রুহুল আহমদ সহ সংগঠনের অনেক নেতৃবৃন্দ। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। সিডনিতে বাংলাদেশের নারী ফুটবল কভার করতে আগত সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া প্রতিনিধি মাসুম বিল্লাহ জানান, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ অস্ট্রেলিয়া ট্রাইব এর অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাইব সভাপতি অর্ক হাসান, সঞ্চালনা করেন গালিব ইবনে রিয়াজ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ট্রাইব এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর ও লিবারেল পার্টি ল্যাকেম্বার সভাপতি মোহাম্মদ জামান টিটু, অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম জর্জ, বাংলাদেশ অস্ট্রেলিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন। এছাড়াও আরও বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমতুল্লাহ এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন সহ অনেকে। এ সময় বক্তারা নারী ফুটবল দলের প্রতি সমর্থন প্রকাশ করেন। নারী ফুটবলকে এগিয়ে নিতে সুদূর অস্ট্রেলিয়াতে এসে সংবাদ কভার করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান। এবার বাংলাদেশের খবর।
বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের শেষ দিনের প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে, আর অতীতের নেতিবাচক সংস্কৃতিগুলো মানুষের মন থেকে বিএনপি মুছে দেবে। এছাড়া নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবে, এই লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্যে দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি। এখানে রুলস অফ প্রসিজিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়ে আমি কথা বলেছি। আর বিভিন্ন বিষয়ে রীতি রেওয়াজ পদ্ধতি পার্লামেন্টের এগুলো যাতে আমরা শিখি সেই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি। একটি কার্যকরী সংসদ গঠনের জন্য কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ শেষে তিনি একথা জানান। এ সময় স্পিকারকে অভিভাবক মেনেই ত্রয়োদশ সংসদ সদস্যরা এগিয়ে যাবেন বলেও জানান তথ্যমন্ত্রী। সংসদকে সবসময় জীবন্ত রাখার যে দায়িত্ব আমাদের আছে সেটা আমরা কিভাবে করতে পারি এবং আমাদের দায়িত্বের মধ্য দিয়ে আমরা দেশে একটা প্রকৃত অর্থেই কার্যকরী সংসদ তৈরি করে একটা কার্যকরী সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি সে বিষয়ে আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়দেরকে পরামর্শ বিনিময় করছি। বিশেষ করে যারা নবীন তাদের উদ্দেশ্যে আমাদেরকে বেশি মনোযোগ দিয়ে কথা বলছি। প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেমকে আরও সার্বজনীন করতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার এম এ মুহিত, যার মধ্যে 80,000 নারী স্বাস্থ্যকর্মী থাকবেন। শনিবার দুপুরে সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার আয়োজিত বাংলাদেশ সার্বজনীন স্বাস্থ্যের পথে শীর্ষক ডায়ালগ অনুষ্ঠানে একথা জানান তিনি। যে বিষয়গুলোকে দ্রুত কাজ শুরু করার জন্য অগ্রাধিকার হিসেবে নিয়েছি তার মধ্যে একটা হচ্ছে ই হেলথ কার্ড নিয়ে আমরা কাজ করা শুরু করব এবং প্রাথমিক পর্যায়ে হয়তো একটা পুরো জেলা কিংবা হয়তো দেখা গেল 3টা জেলার 3টা উপজেলাকে নিয়ে আমরা পুরো সিস্টেমটাকে পাইলটিং করব। এই দিকে যেমন কাজ হবে, পাশাপাশি আমরা জরুরি ভিত্তিতে আমরা যে মাঠ কর্মী স্বাস্থ্যকর্মী নিয়োগের আলোচনা করেছি 1 লক্ষ স্বাস্থ্যকর্মী, তার মধ্যে 80,000 থাকবে নারী স্বাস্থ্যকর্মী। আত্মগোপনে থাকা ছোট পর্দার অভিনেতা জাহের আলভি এবার স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ তুলেছেন। শুক্রবার রাত 11:35 নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই চাঞ্চল্যকর দাবিগুলো করেন। বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আহমেদ। আত্মগোপনে থাকা ছোট পর্দার অভিনেতা জাহের আলভি এবার স্ত্রী আফরা ইবনাথ খান ইকরার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক অভিযোগ তুলেছেন। শুক্রবার রাত 11:35 নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এই চাঞ্চল্যকর দাবিগুলো করেন। এটিকে নিজের শেষ পোস্ট উল্লেখ করে তিনি সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং স্ত্রীর অতীত নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। আলভি দাবি করেন তার বাসার ড্রয়িং ও ডাইনিং রুমে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, যার নিয়ন্ত্রণ কেবল ইকরার ফোনেই ছিল। তিনি জানান, গত 25, 26 ও 27 তারিখ রাতে ইকরার বন্ধু ও বান্ধবীরা বাসায় এসেছিলেন এবং মধ্যরাত পর্যন্ত সেখানে অবস্থান করে তারা সেবন করেন। আগের দিন ইকরা আলভির সহকারীকে দিয়ে ঘুমের ওষুধও আনিয়েছিলেন, যা সিসিটিভির আওতাতেই বুঝিয়ে দেয়া হয়। এই ফুটেজগুলো যেন কোনোভাবেই সরানো বা নষ্ট করা না হয় সে বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্ত্রীর মোবাইল ফোন এবং ময়নাতদন্তের প্রতিবেদন নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন এই অভিনেতা। তিনি জানান, ইকরার ফোনটি বর্তমানে পুলিশের মাধ্যমে ফরেনসিকে পাঠানো হয়েছে। সেখান থেকেই জানা যাবে কে ইকরার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করেছে এবং কথোপকথন মুছে ফেলার চেষ্টা করেছে কিনা। এছাড়া আগের রাত দোপান ও সেবনের বিষয়টি ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে আসবে বলে তিনি বিশ্বাস করেন। আলভি দাবি করেন, ময়নাতদন্ত করার আগে একটি মহল এতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল।
সবচেয়ে সংবেদনশীল বিষয় হিসেবে আলভি তার স্ত্রীর অতীত নিয়ে মুখ খুলেছেন। নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের জবাবে তিনি পাল্টা প্রশ্ন তুলে জানতে চান ইকরার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 41তম ব্যাচের নাবিদ নামের এক সহপাঠীর কি সম্পর্ক ছিল। একই সঙ্গে তিনি দাবি করেন 2010 সালে পালিয়ে বিয়ে করার পর ইকরার পরিবার তাকে না জানিয়েই ইকরাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছিলেন। স্বামী বর্তমানে থাকা অবস্থায় ইকরা সেই বিয়েতে সম্মতি দিয়েছিলেন এবং বাসরও করেছিলেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন আলভি। পরে ভুল বুঝতে পেরে ফিরে এলে আলভি তাকে ক্ষমা করে মেনে নেন। স্ট্যাটাসের শেষ দিকে চরম শঙ্কা প্রকাশ করে আলভি জানান, ওপরের মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণতা এবং সহকর্মীদের বেইমানি হয়তো তাকে বাঁচতে দেবে না। একমাত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সাধারণ মানুষ ও সাংবাদিকদের কাছে তিনি সুষ্ঠু তদন্ত এবং প্রমাণগুলো মিলিয়ে দেখার আকুতি জানিয়েছেন। পরিশেষে তিনি সবার কাছে ক্ষমাও চেয়েছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। সিলেটে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে এক নারী শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছে ছিনতাইকারীরা। এ সময় ভুক্তভোগীর শরীর থেকে সব গহনা খুলে নিয়ে যায় তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ওই শিক্ষার্থী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেলে আসা দুই যুবক তার পথরোধ করে দাঁড়ায়। এরপর তারা ওই শিক্ষার্থীকে মারধর করে এবং গহনা খুলে নিয়ে যায়। বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আহমেদ। প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে এক নারী শিক্ষার্থীর গায়ে হাত দিয়েছে ছিনতাইকারীরা। এ সময় ভুক্তভোগীর শরীর থেকে সব গহনা খুলে নিয়ে যায় তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ওই শিক্ষার্থী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেলে আসা দুই যুবক তার পথ রোধ করে দাঁড়ায়। এরপর তারা ওই শিক্ষার্থীকে মারধর করে এবং গহনা খুলে নিয়ে যায়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী বলছেন, বর্তমান পরিস্থিতিতে কেউই নিরাপদ নয়। তাদের মতে সিলেটে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং এই ঘটনা সেই নাজুক অবস্থারই একটি বহিঃপ্রকাশ। ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেছেন, অপরাধীরা যদি দিনের বেলায় অস্ত্র নিয়ে এমন দাপট দেখাতে পারে তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রশাসনের এমন নীরবতায় জনমনে ক্ষোভ বাড়ছে। দ্রুত সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। বিশ্ববাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ড্রোন হামলায় কিছুক্ষণ বন্ধ থাকার পর আংশিকভাবে চালু হলো দুবাই বিমানবন্দর। যাত্রীদের সতর্ক থাকার আহ্বান। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। সৌদি আরবে প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ প্রতিনিধি একে আজাদ লিটন জানান, দেশটির স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ফোরামের সভাপতি সোহরাব হোসেন লিটন। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একে আজাদ লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা সাংবাদিক আবুল বশির। এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যবসায়ী কারি আব্দুল হাকিম, ফ্রেন্ডি সিম কোম্পানির মার্কেটিং ম্যানেজার ইয়াসিন পারভেজ, ঢাকা মেডিকেল সেন্টারের মার্কেটিং ম্যানেজার রেদওয়ানুর রহমান, সাংবাদিক শিহাব শাহিন, আল আমিন নান্নু, ব্যবসায়ী জামাল উদ্দিন, আরিফুর রহমান টিটু সহ অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুলের শিক্ষকগণ এবং প্রাণ কোম্পানি সহ কমিউনিটির ব্যবসায়ী প্রবাসীরা। আবুধাবিতে ইয়োর্স হোম প্রপার্টি ম্যানেজমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি আব্দুল মান্নান জানান, আবুধাবির হোটেল মিলেনিয়াম ডাউনটাউনের বলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়োর্স হোম প্রপার্টি ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল বশর সিআইপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসিরাতে সফররত অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদিরি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইউএইর সহসভাপতি নূর মোহাম্মদ,
ইউএইর বিএনপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, ডাক্তার রায়হান চৌধুরী, মোহাম্মদ উসমান আলী সিআইপি এবং মোহাম্মদ আসলাম উদ্দিন হাশেম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাহমুদ আজম খান সিআইপি, আহমেদ হোসেন তালুকদার, ইলিয়াস ভুইয়া, সাইদুল ইসলাম জাবেদ, গাজী সেলিম, মীর নাসির, আরিফ উদ্দিন এবং সেলিম উল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ। মালদ্বীপে প্রবাসীদের ঐক্য ও সম্প্রীতি জোরদারে ঢাকা ট্রেডার্সের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানা জানান, দেশটির রাজধানী মালের লুনজিয়ারা পার্কে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। এ সময় ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন তার বক্তব্যে জানান, প্রতি বছরের মতো এবারও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। পবিত্র রমজানে আমরা এরকম সুন্দর পরিবেশ, সমুদ্রের পাড়ে নীল জলরাশির সাথে সবাই যে একত্রিত হয়ে এভাবে ইফতার করতে পারছি, এর থেকে আনন্দের আর কিছু থাকতে পারে না। বাংলাদেশি কমিউনিটি যারা এখানে আছে সবাইকে নিয়ে এবং বাংলাদেশের প্রবাসী ভাইদের নিয়ে প্রতি বছর না এবছরও আমি ছোট্টখাটো একটা ইফতার পার্টির আয়োজন করেছি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ড্রোন হামলার কারণে যাবতীয় অপারেশন কিছুক্ষণ স্থগিত রাখার পর আংশিকভাবে ফের অপারেশন চালু করেছে বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই এয়ারপোর্ট। শনিবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে ড্রোন হামলা হয় দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে। তারপর নিরাপত্তাজনিত কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং নিকটবর্তী আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের যাবতীয় অপারেশন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। প্রায় 1 ঘন্টা অপারেশন স্থগিত রাখার পর স্থানীয় সময় দুপুর 1টার দিকে আংশিকভাবে চালু করা হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর। শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। লন্ডনে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত, আয়োজন পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায়। সিডনিতে নারী ফুটবল কভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের সংবর্ধনা, ট্রাইবের উদ্যোগে অনুষ্ঠানে নারী ফুটবলের প্রশংসা। সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আশ্বাস। ড্রোন হামলায় কিছুক্ষণ বন্ধ থাকার পর আংশিকভাবে চালু হলো দুবাই বিমানবন্দর, যাত্রীদের সতর্ক থাকার আহ্বান। এই ছিল বিশ্ব বাংলার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।